আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে একটা ফ্লাশ চার্জার রিপেয়ার করে দেখাবো। তো অনেকেই চার্জার রিপেয়ারের ভিডিও দেখতে চেয়েছেন। এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো বলেছিলাম যে এটা ফেক চার্জার। যদিও এটা অরিজিনাল চার্জার না, তো দেখতে একদম হুবহু কিন্তু অরিজিনাল চার্জারের মতোই। তো আমার এক কাস্টমার ভাই এটা দিয়ে গেছে। তো এটার চার্জারটার মেরামত করে দেখাবো। তো এটা সম্পর্কে একটু বলি। এটা হলো ভিভোর মানে বাজারের ফ্লাশ চার্জার ৬৬ ওয়াটের। দেখতে পাচ্ছেন এটা 66 ওয়াট। তো এটার আউটপুট সিস্টেমটা হলো 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার 10 ওয়াট, 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার 18 ওয়াট, 11 ভোল্ট 4 অ্যাম্পিয়ার ম্যাক্স 44 ওয়াট এবং 20 ভোল্ট 3.3 অ্যাম্পিয়ার ম্যাক্স 66 ওয়াট। অর্থাৎ এটা সর্বোচ্চ 20 ভোল্টে 3 অ্যাম্পিয়ারে এবং ৬৬ ওয়াট দিতে পারে। তো এটা আসলেই ৬৬ ওয়াট দিতে পারে কিনা আমার সঠিক জানা নাই। তবে এটা বাজারের চার্জার। তো দেখতে পাচ্ছেন এই চার্জারটা নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম। তো এটা নষ্ট। তো কাস্টমার ভাই আমাকে দিয়ে গেছে। তো এটা আজকে মেরামত করার চেষ্টা করব। তো এটা একটা যে ৬৬ ওয়াটের চার্জার, তো বাজারের চার্জারগুলো কেমন হয় দেখুন। মাত্র ১২ মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর দেওয়া, যেটা মাত্র 10 ওয়াটের চার্জারগুলাতে থাকে। মাত্র 10 ওয়াটের চার্জারগুলোতে কিন্তু ১০ থেকে ১৫ মাইক্রোফ্যারাডের থাকে। এটা ৬৬ ওয়াট হওয়া সত্ত্বেও মাত্র ১২ মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর লাগানো। তো ক্যাপাসিটর আমরা একটু প্যারালাল করে যদি জায়গা থাকে তো সেক্ষেত্রে একটু মাইক্রোফ্যারাড বাড়িয়ে দিব। তো এটার সমস্যা কি এখন আমরা একটু চেক করব। তো এটা চেক করব যে আমার এটা ইউএসবি মিটার। তো আউটপুটে আমাদের ভোল্টেজ আসে কিনা সেটা আমরা ফার্স্টে চেক করব। তো এটাতে আমি এখন এসি ২২০ ভোল্ট দেব। তো আরেকটা বিষয় আমি বরাবর সবসময়ই বলি, তো আপনারা এ ধরনের চার্জার কিংবা যেকোনো এসএমপিএস চার্জার মেরামতের ক্ষেত্রে অবশ্যই সিরিজ লাইন ইউজ করবেন। আর সিরিজ লাইন যত কম ওয়াটের ইউজ করবেন তত আপনাদের জন্য ভালো। তো আমি এখন ২৫ ওয়াট সিরিজ ইউজ করতেছি। তো চলুন আমরা এখন লাইন দিয়ে দেখি। তো বন্ধুরা আমি কিন্তু লাইন দিয়েছি, কোনো ভোল্টেজ নাই। আউটপুটে আমাদের কোনো ভোল্টেজ নাই। আচ্ছা, এটা এখন খুলে ফেলি যেহেতু ভোল্টেজ নাই। তো আমরা স্টেপ বাই স্টেপ এখন চেক করব। তো এজন্য এই যে আমরা মাল্টিমিটারটা এখন ডিসিতে রেখে ডিসি তে রেখে দিলাম। তো আমরা ফার্স্টে চেক করব যে আমাদের ৩০০ ভোল্টেজ ওকে আছে কিনা। তো আমি আবারও লাইন দিয়ে দিলাম। তো আমাদের ৩০০ ভোল্টেজ ওকে আছে কিনা আমরা একটু দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ৩০০ ভোল্টেজ কিন্তু ওকে আছে। এটা ৩২৯ প্রায় ৩০০ প্লাস ভোল্টেজ রয়েছে। তার মানে আমাদের ৩০০ ভোল্টেজ কিন্তু ওকে আছে। শর্ট করে নিলাম। ৩০০ ভোল্টেজ যেহেতু ওকে আছে আর আমাদের আউটপুটে কোনো ভোল্টেজ শো করছে না। তো বন্ধুরা এটা আমি আমি যতটুকু বুঝলাম যে আমাদের এখানে যে সুইচিং আইসিটা রয়েছে, এই যে 8520 এই সুইচিং আইসিটা ফল্ট। এটা কোনো আউটপুট ভোল্টেজ দিচ্ছে না। তো এটা একটা কম্প্যাক্ট আইসি, এর ভেতরেই মসফেট থাকে। তো আমরা এটা অন্যভাবে একটু রিপেয়ার করব আজকে। তো ফার্স্টে আমি এই আইসিটা তুলে ফেলবো। আইসিটা যেহেতু নষ্ট আর এই আইসির কোনো কাজও নাই। তো আইসিটা আমরা তুলে ফেলবো এবং এখানে যে এক্সট্রা একটা ক্যাপাসিটর আছে আইসির সাথে, তো এটাও তুলে ফেলবো। তো চলুন আগে আমরা আইসিটা তুলে ফেলি। তো বন্ধুরা এই যে এটার যে সুইচিং আইসিটা ছিল, তো এটা আমি তুলে ফেলেছি। তো কাস্টমারের কথা হলো তার এই চার্জারটি মেরামত করে দিতেই হবে। এটা উনি বেশ প্রায় ৳১,০০০ দিয়ে কিনেছে। তো যেহেতু এটা মেরামত করতেই হবে সেহেতু তো ব্যবস্থা করতেই হবে। তো এজন্য এই যে সুইচিং আইসিটা তুলে ফেললাম। তো সেম এই আইসি থাকলে এখানে ইনস্টল করে দিলেই কিন্তু হয়ে যেত। যেহেতু সেম এই আইসি আমার কাছে নেই, তো সেজন্য আমি যে একটা মডিউল ইউজ করি, তো আমি একটা মডিউলের সাহায্যে এটা মেরামত করব। তো তার পূর্বে আমি একটা চেক করব, সেটা হলো আমাদের এই যে হাই ভোল্টেজ ক্যাপাসিটরটা রয়েছে, এটাতে আমরা একটা ভোল্টেজ চেক করব যে এটাতে ভোল্টেজ কত হয়। তো বন্ধুরা আমি ক্যালকুলেশন করলাম। তো এটাতে কিন্তু কোনো স্টার্টআপ রেজিস্টার দেওয়া নেই। তার মানে এই আইসির মধ্যে সেটা ইনস্টল ছিল। তো আমরা কি করব? আমরা যে ২ টা ক্যাপাসিটর আছে ২ টাই তুলে ফেলব। তুলে ফেলে এই ১০ মাইক্রোফ্যারাড এটার বদলে আমরা একটু মাইক্রোফ্যারাডটা বাড়িয়ে দিব। তো এই অক্সিলারি যে ক্যাপাসিটর এটার বদলে আমরা এখানে ২২ বা ৪৭ মাইক্রোফ্যারাড ইউজ করব। তো আগে আমরা এই ২ টা ক্যাপাসিটর চলুন তুলে ফেলি। তো বন্ধুরা এই ক্যাপাসিটর ২ টা তুলে ফেললাম। এটাও তুলে ফেলব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরটা তুলে দিলাম। এটা ৬৩ ভোল্ট ১০ মাইক্রোফ্যারাড। তো এটার বদলে আমরা এই ভোল্টেজ ঠিক আছে কিন্তু মাইক্রোফ্যারাডটা আরেকটু বাড়িয়ে দিব। তো বন্ধুরা ক্যাপাসিটরটা আমরা চেঞ্জ করে দেব। তো আমাদের পূর্বে ছিল ১০ মাইক্রোফ্যারাড, এখন আমরা লাগাচ্ছি 50 ভোল্ট অর্থাৎ ৫০ ভোল্ট ২২ মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরটা সেম আমরা এই স্থানে লাগিয়ে দিব। তো বন্ধুরা ক্যাপাসিটরটা লাগানোর পূর্বে এখানে যে আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো আমরা তুলে ফেলব। যেহেতু আমরা আমাদের মতো করে মডিফাই করছি এজন্য আমরা এগুলো তুলে ফেলব। তো বন্ধুরা এটা আমরা এই যে ২২ মাইক্রোফ্যারাড ৫০ ভোল্টের ক্যাপাসিটরটা বসিয়ে নিয়েছি। তো এখন আমাদের একটা স্টার্টআপ রেজিস্টার ইউজ করতে হবে। সেটা হলো যে এই যে ক্যাপাসিটর রয়েছে এখান থেকে
মানে আমরা যে আইসিটা ইউজ করবো এটা যেহেতু ফ্লাইব্যাক ডিজাইন সেহেতু এক্সট্রা একটা স্টার্টআপ রেজিস্টার দিতে হবে। তো স্টার্টআপ রেজিস্টারের জন্য আমরা 220K থেকে 370K বা 470K পর্যন্ত দিতে পারবো, একটু বড় ওয়াটের। তো আমি 220 কিলো ওহমসের রেজিস্টার ইউজ করবো স্টার্ট করার জন্য। তো সেটা হবে 200, এই যে আমাদের 300 ভোল্টেজের ডিসি পাওয়ার সাপ্লাই রয়েছে, তো এখান থেকে সরাসরি আমরা 220K এর মাধ্যমে এটা বসিয়ে দিব। তো বন্ধুরা আমরা স্টার্টআপ রেজিস্টারটা দিয়ে দিয়েছি। তো এটা ভিডিওতে শো করতে পারিনি কারণ খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে এটা করেছি। তো এটা কি করেছি সেটা আমি একটু দেখিয়ে দিই। তো এটা আমাদের 300 ভোল্ট এই ক্যাপাসিটরের যে পজিটিভ, এই ক্যাপাসিটরের পজিটিভ থেকে এই ছোট ক্যাপাসিটরের পজিটিভে একটা 182K ইউজ করেছি আমার কাছে 220K না থাকায়। 182K রেজিস্টার এখান থেকে এখানে সিরিজে সংযুক্ত করে দিয়েছি। বড় ক্যাপাসিটর থেকে ছোট ক্যাপাসিটর, পজিটিভ থেকে পজিটিভ আমরা সংযোগ করে দিয়েছি। তো বন্ধুরা এখন আমরা ভোল্টেজ চেক করব যে আমাদের মেইন ক্যাপাসিটর এবং অক্সিলারি যে ক্যাপাসিটর যেটাতে আমরা রেজিস্টার দিলাম সেটাতে ভোল্টেজ অ্যাড হয় কিনা। তার জন্য আমি আবারও লাইন দিয়ে নিচ্ছি। বন্ধুরা লাইন দেওয়া শেষ। তো চলুন আমরা এখন মেইন ভোল্টেজটা মাপি। দেখতে পাচ্ছেন 336 ভোল্ট এবং অক্সিলারি ভোল্টেজটা এটা 31 ভোল্ট। তো আলহামদুলিল্লাহ আমাদের এটাতে ভোল্টেজ যেহেতু চলে এসেছে। তো এখন আমাদের কাজ হলো একটা মডিউল ইউজ করব আমি। মডিউল ইউজ করব এবং মসফেট ইউজ করব। তো বন্ধুরা আমাদের মোটামুটি যা লাগে কানেকশন করা শেষ। এখন জাস্ট এই ট্রান্সফরমারকে চালানোর জন্য আমরা একটা মসফেট ইউজ করব। তো আমি এই ধরনের এসএমডি মসফেট ইউজ করব। সেটা হলো 7nm 60 অর্থাৎ 7 এম্পিয়ারের একটি মসফেট, এই এসএমডি মসফেটটা ইউজ করব। এবং এই মসফেটকে চালার জন্য আমি একটা পিডব্লিউএম মডিউল ইউজ করব এটা। তো দেখতে পাচ্ছেন এই মডিউলটা ইউজ করব। তো আমি এটার পার্ট বাই পার্ট কানেকশনটা একটু দেখিয়ে দিব। তো ফার্স্টে আমরা মসফেট কানেকশনটা করব। তো দেখি এটা কোথায় বসালে ভালো হয়, এটা কি এখানে নাকি ট্রান্সফরমারের পারে দিব? আচ্ছা, ট্রান্সফরমারের যদি এর পারে থাকে আমরা একটু দেখব যে এটার মধ্যে যায় কিনা, ড্রেসিংয়ে ধরে কিনা। বন্ধুরা এটা সহজেই ধরে যাচ্ছে। তো আমরা যেহেতু জায়গা স্বল্পতা সেহেতু ওখানেই ইউজ করব। এর পারে ইউজ করব। তো তার জন্য আমি সুপার গ্লুর সাহায্যে এটা এখন সুন্দরভাবে এঁটে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সুপার গ্লু আঠা দিয়ে সুপার গ্লুর সাহায্যে আমাদের এই সার্কিটটি বসিয়ে নিলাম। এখানে আমরা মসফেটটা কানেকশন করব। তো বন্ধুরা এই যে এটা মসফেটটা ভেবেছিলাম এখানে বসাবো, কিন্তু জায়গার স্বল্পতায় এখানে মাঝখানে আমি একটা ছিদ্র করে নিলাম, ড্রিল করে নিলাম। তো ছিদ্র করে আমি ঠিক পিছনে বসিয়ে দিব। তো এই যেহেতু এসএমডি মসফেট হিটসিং ইউজ করার তো কোনো সিস্টেম নাই, এজন্য এটার যে এখানে যে এই যে রাংগুলা রয়েছে এটার সাথে একবার আমি অ্যাডজাস্ট করে দিব যেন এটাই হিটসিং হিসেবে কাজ করে। তো এটার সাথে একদম অ্যাডজাস্ট করে দিব এর বডি। তো বন্ধুরা আমাদের মসফেট ইনস্টল করা শেষ। দেখুন এত সুন্দর করে সোল্ডার করেছি, মনে হচ্ছে এটা একদম প্রফেশনাল। তো খুব সুন্দরভাবে এটা সোল্ডার করে দিলাম। এখন আমাদের এখান থেকে এ পর্যন্ত এখন আমাদের ওয়্যারটা টানতে হবে। তো এখন আমি টেনে আমরাই কাজ করব। তো ফার্স্টে আমরা এখন শান্ট ভ্যালু দেবো। তো আমার 3 নম্বর পিন থেকে আমাদের মাইনাস থেকে এটা আমাদের মাইনাস, তো মাইনাস থেকে 3 নম্বর পিনে আমরা একটা শান্ট রেজিস্টারের মাধ্যমে লাইন দিব। তো বন্ধুরা পূর্বের যে মসফেটটা ছিল মানে আইসিটা ছিল, তো আইসির ভিতরেই তো মসফেট ছিল, তো সেটার জন্য অলরেডি যে শান্ট ইউজ করা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছি 1R60, তো এই দুইটা প্যারালাল করে ইউজ করা হয়েছে। তো এটা ভাগ করে দেখি কেমন আসে মান। তো বন্ধুরা আরেকটা মডিফাই যেটা করব সেটা হলো এখানে 1R6 1.6 ওহমসের দুইটা প্যারালাল করে 0.8 অর্থাৎ 800 মিলি ওহমস করেছে। তো এর সাথে আমি আরেকটা এই যে এসএমডি 1.2 ওহমস লাগিয়ে এটা 450 থেকে 500 মিলি মতো করে দিব। তো এটা কিন্তু কত ওয়াট আমি আসলে জানি না, লেখা আছে 66 ওয়াট। তো আমি 66 ওয়াট হিসাব করেই রেজিস্টার লাগাচ্ছি। তো এই শান্টের উপর নির্ভর করে কিন্তু অ্যাম্পিয়ারটা কম বেশি হয়। এই জন্য যে আমি আরেকটা রেজিস্টার প্যারালাল করে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা এই শান্টের পরে শান্ত থাকে নেগেটিভের সাথে শর্ট। তো শর্ট থেকে আমরা এই যে সোর্স পিনে সরাসরি আমরা শর্ট করে দিলাম। বাকি থাকলো আমাদের এখানে আরেকটা সেটা হলো গেট পিন। তো গেট পিনটা সরাসরি আমরা এখন আইসি থেকে নিব। তো আইসির গেট পিনটা হলো আমাদের এই যে এটা, এখানে দেখা হচ্ছে এটা, এখান থেকে সরাসরি আমরা একটা জাম্পার নিয়ে যে মসফেটের এই পিনে শর্ট করে দিব। তো বন্ধুরা আমার এটা সেটআপ মোটামুটি কমপ্লিট। আমি ফুল ভিডিও দেখাতে পারিনি কারণ এটা অনেক লং হতো। তো দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা মসফেট ইউজ করছি সুইচিংয়ের জন্য। সুইচিংয়ের জন্য এই আমার এই বাক মডিউলটা মানে এই যে মডিউলটা ইউজ করছি এটা পিডব্লিউএম কন্ট্রোলার। তো যারা অনেক আগে আমি ভিডিও মানে সেল করতাম বা ভিডিও দিতাম যে 5 তারের মডিউল, হ্যাঁ এটা সে 5 তারের মডিউল দিয়ে তৈরি করলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 5টা তারই বের হচ্ছে। এখানে 2টা, এখানে 3টা, মোট 4টা তার, মোট 5টা তার। আর এখন আমরা ফ্রিকোয়েন্সি টেস্ট করব। তো সব ঠিকঠাক আছে নাকি আমি মাল্টিমিটার দিয়েও ফ্রিকোয়েন্সি টেস্ট করে দেখাবো, আমার অসিলোস্কোপ মেশিনের সাহায্যেও দেখাবো।
তো আমি এটা কাজ করছে কিনা সেটার জন্য আগে সরাসরি লাইন না দিয়ে আমি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে আগে লাইন দিয়ে দেখব যে আমাদের ফ্রিকোয়েন্সি আসে কিনা। তো তার জন্য নেগেটিভ যেহেতু কমন, তো আমি এই যে নেগেটিভটা দিয়ে দিলাম এখন। আর এই যে রেজিস্টারে এখানে কানেকশনটা দিলাম। আর অসিলোস্কোপের যে নেগেটিভটা আমি সরাসরি নেগেটিভে কানেক্ট করব। এই যে কানেক্ট করা শেষ। খুলে গেল। আচ্ছা, আমি আগে আমার মাল্টিমিটার দিয়ে ফ্রিকোয়েন্সিটা একটু টেস্ট করি। তো নেগেটিভটা সরাসরি ইমেজে নেগেটিভে ধরছি এবং টার্গেট পিনে ধরছি। দেখতে পাচ্ছেন এটা 53 কিলোহার্টজে কাজ করছে। 53.8 53.86 কিলোহার্টজে কাজ করছে। তো আমাদের এটার ফ্রিকোয়েন্সি 53 কিলোহার্টজ। এখন আমাদের অসিলোস্কোপে কেমন আসে চলুন দেখি। তো বন্ধুরা এটার ফ্রিকোয়েন্সি দেখছি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা এখানেও সেম। আচ্ছা 53-54 কিলোহার্টজের মধ্যে এটা সেট আছে এবং ম্যাক্স ডিউটি সাইকেল এটা 50%। তা দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রাফ দেখাচ্ছে। তো আশা করি এটা এখন আমরা পাওয়ার সেকশনে দিলেই আমাদের ভোল্টেজটা শো করবে। আশা করি এটা খুব ভালোভাবে কাজ করবে। দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি শো করছে কত সুন্দর। তো আমাদের চেক করা শেষ। এখন আমরা চেক করব যে এটা কেমন কাজ করে। তো বন্ধুরা আমাদের চার্জারটি কিন্তু মেরামত করা শেষ। তবে একটা আমি সমস্যায় পড়েছিলাম, সেটা হলো যে আউটপুটেতে আমাদের যে শর্টকি ডায়োডটা থাকে, তো সেটা দেখলাম যে লাগানোর সাথে, সাথে পুড়ে গেল। এই যে আর এটার পিন আউট কিন্তু এটা একদম বাজারের আগেই বলেছিলাম যে নরমাল, যে এজন্য পিন আউট দেওয়া নেই। তো 2টা সংখ্যা দিয়ে বাকিগুলো ক্রস চিহ্ন দেওয়া। তো আমি আরেকটা চার্জার থেকে সেম এই ডায়োডটা ওপেন করে আবার এই সার্কিটটা ইনস্টল করলাম। তারপরেও দেখলাম যে পুড়ে গেল। হয়তো হয়তো এখানে যে আউটপুটে যে ফাস্ট চার্জিংয়ের জন্য একটা আইসি ইউজ করা হয়েছে সেটাতে নষ্ট হতে পারে। তো এজন্য আমি একটা এই 3 অ্যাম্পিয়ারের 4 অ্যাম্পিয়ারের 2টা শর্টকি ডায়োড এখানে একটু মডিফাই করে লাগালাম। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের আউটপুটে আসছে। তো চলুন আমরা লাইন দিয়ে দেখি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু লাইন দিয়েছি। আমাদের এখানে একদম ফিক্স 5 ভোল্ট 5.1727 এমন ভোল্টেজ আসছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট। এখন আমরা একটু মোবাইল চার্জ দিয়ে দেখব যে আমাদের এটা চার্জ নেয় কিনা। তো বন্ধুরা দেখতে পেলেন যে আমি কিন্তু চার্জার রিপেয়ার করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এটার যে আউটপুটে যে আইসি দেখতে পাচ্ছেন এটা নষ্ট হওয়ায় এজন্য বারবার আমাদের আউটপুটে যে ডায়োডগুলো লাগাচ্ছি এটা বারবার কেটে যাচ্ছে। তো এটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার নরমালি লোড দেওয়া যাবে। এটা যদি অনেক ভালো মানের অরিজিনাল চার্জার হতো সেক্ষেত্রে আমি খুব ভালোভাবেই এটা মেরামত করতে পারতাম। তো এটা মেরামত করেছি, আপনারা দেখতে পারলেন 5 ভোল্ট আউট আসছিল। তো এভাবে কাস্টমারকে তো দেওয়া যাবে না, যেহেতু ফাস্ট চার্জিং হবে না। তো এটা আপাতত এভাবেই কাস্টমারকে দিয়ে দিব। তো যারা অরিজিনাল চার্জার আছে যাদের কাছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এগুলার থেকে অরিজিনাল চার্জার মেরামত করা আরও সহজ এবং সেটা টেকসই হয়, দীর্ঘস্থায়ী হয়। তো যারা এই ধরনের চার্জার মেরামত করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাই।